স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু অপেক্ষা করো, আর কয়েকজন আসো। হ্যাঁ, জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে একটা নতুন অধ্যায় পড়াবো। এটা হলো তৃতীয় অধ্যায়। হ্যালো, তৃতীয় অধ্যায়। আসো। তোমরা কি দেখতে পাচ্ছ আমার পেজ? জি স্যার। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হলো তৃতীয় অধ্যায়, তাই না? প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। এবং এখানে পর্যায় সারণী সম্পর্কে তোমরা আগে অলরেডি পড়েছো। এখন কতটুকু পড়েছো আমার জানা নেই। তো একটু একটু তোমাদের বলতে হবে যে কি পরিমাণ তোমরা জানো। আজকে যে জিনিসগুলো আমরা পড়াবো সেটা দেখো: পর্যায় সারণী কি, তারপরে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিন্যাস, তারপরে বিভিন্ন পর্যায়ে এবং গ্রুপে মৌলগুলোর সজ্জিতকরণ, বিভিন্ন শ্রেণীর মৌলের সাধারণ ধর্ম। এই তো তোমরা তো আগে পর্যায় সারণী সম্পর্কে কি আগে জানতে? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, আহ তোমরা কি বলতে পারবে যে পর্যায় সারণীর জনক কে? এখানে ছবিটা দেয়া আছে, তার নামটা কি বলতে পারবে? হ্যালো। দিমিত্রি মেন্ডেলিভ, একজন রাশিয়ান। মেন্ডেলিভ। হ্যাঁ। মেন্ডেলিভ। তো এখানে পর্যায় সারণীর বিভিন্ন ইয়েগুলো আমরা দেখব। ধাপগুলো কিভাবে মৌলগুলোকে সাজানো হয়েছে, আসলে পর্যায় সারণীতে কি, সেটা হলো এই পর্যন্ত যে 118টা মৌল আবিষ্কৃত হয়েছে, তো তাদের সাজিয়ে এবং তাদেরকে একসঙ্গে রেখে আমরা কিভাবে এদের বৈশিষ্ট্য, ধর্ম, বিক্রিয়া এগুলো স্টাডি করতে পারি, ওইটাই হলো পর্যায় সারণী। সারণী মানে একটা টেবিল যেখানে 118টা মৌলকে কতগুলো নিয়মের মধ্যে ফেলে সাজানো হয়েছে। তো এই সাজানোটা একটা বিশেষ ধরনের সাজানো। এটাকে স্টাডি করে আমরা খুব সহজে কেমিস্ট্রি সম্পর্কে ধারণা পেতে পারি। বিভিন্ন মৌলগুলো কি, তাদের বৈশিষ্ট্য কি হবে, তারপরে তাদের যৌগের ধর্ম কি হবে, তাদের বন্ধন প্রকৃতি কি হবে, এগুলো সব স্টাডি করা যায় এই পেরিওডিক টেবিল থেকে। তো বর্তমানে সর্বাধুনিক পর্যায় সারণী চলছে প্রথমে। আর এই যে 118টা মৌল সবগুলোই কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না। প্রকৃতিতে পাওয়া যায় মাত্র 92টা, আর বাকিগুলো আমরা ল্যাবে তৈরি করেছে মানুষ বিভিন্ন সময়ে। এবং অনেক মৌলই আছে অস্থায়ী, বিশেষ বিশেষ কন্ডিশনে এগুলোকে পাওয়া যায়। বুঝতে পেরেছ? প্রকৃতিতে আরো কিছু মৌল আছে যেগুলো হলো রেডিও অ্যাক্টিভ। রেডিও অ্যাক্টিভ মানে কি, ওই মৌলটা চেঞ্জ হতে থাকে, এক মৌল থেকে অন্য মৌলে পরিণত হতে থাকে, ওগুলিকে আমরা বলি রেডিও অ্যাক্টিভ। ওগুলো থেকে রেডিয়েশন বা তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, এবং যার ফলে এদের নিউক্লিয়াসটা চেঞ্জ হতে থাকে এবং এটা অন্য মৌলে পরিণত হতে থাকে। তো এইটা আমরা রেডিও অ্যাক্টিভ মৌলগুলো অস্থায়ী, এদের থেকে রেডিয়েশন বেরোয়। যেমন আমরা ইউরেনিয়ামের কথা বলতে পারি, তারপরে পলোনিয়াম, রেডিয়াম, এইসব মৌলগুলো রেখে দিলে কি হয়, এগুলো রেডিয়েশন, তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত করে এবং এরা অন্য মৌলে পরিণত হয়ে যায়।
এই আর কি। তো এগুলো নিয়ে অনেক গবেষণা চলছে, বিভিন্ন বিজ্ঞানীরা এখন পর্যন্ত করছে। এই পর্যন্ত 118টা মৌল আবিষ্কৃত হয়েছে। তো আমরা স্যার হ্যালো, বলো। স্যার ইউরেনিয়াম তো স্যার পৃথিবীতে খুব অল্প পরিমাণে আছে, হ্যাঁ, কিন্তু বিভিন্ন এটা বিস্ফোরণে খনিতে ভয়ানক। ইউরেনিয়াম পাওয়া যায় এবং সেই ইউরেনিয়াম পিউরিফিকেশন করে, বিশোধন করে, তারপরে সেটা আহ, বিভিন্ন নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয়ার শক্তি, রিয়াকশন। পারমাণবিক শক্তি তৈরির জন্য ওইটা ব্যবহৃত হয়। বিশেষ করে বৈদ্যুতিক চুল্লি, যেখানে পারমাণবিক বিক্রিয়া ঘটিয়ে সেখানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ তৈরি করা হয়। এছাড়াও এইটা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়। এবং আচ্ছা, এরপরে আমরা যাই। দেখো, পর্যায় সারণী বা পেরিওডিক টেবিল কি, এই সম্পর্কে আমি ডিটেলস লিখে রেখেছি। পর্যায় সারণীতে মোট কয়টা পর্যায় আছে, কয়টা গ্রুপ আছে, পর্যায়গুলো কি, পর্যায়গুলোকে ইংরেজিতে কি বলা হয়, পেরিয়ড। আর পিরিয়ড। হ্যাঁ, আর কলামগুলোকে বলা হয় গ্রুপ বা শ্রেণী, গ্রুপ বা শ্রেণী। এখন এই মোট পর্যায় সারণীতে মোট কয়টা মৌল আছে একটু পড়ো তো, একটু মাহবুবা, একটু পরে শোনাও আমাকে 118। কাছ থেকে। হ্যাঁ, প্রকৃতিতে 118টি মৌলিক পদার্থ বা মৌল এবং 2 বা ততোধিক মৌল দ্বারা গঠিত অসংখ্য যৌগিক পদার্থ বা যৌগ রয়েছে। এ পর্যায়ে আবিষ্কৃত 118টি মৌলকে তাদের পারমাণবিক সংখ্যা ও যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে 4টি সারি বা পর্যায় এবং 18টি কলামে বা গ্রুপে সাজিয়ে যে সারণী বা টেবিল তৈরি করা হয়েছে তাকে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল বলে। হুম, পর্যায় সারণীতে নির্দিষ্ট পর্যায় বা অনুভূমিক সারিতে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পরিবর্তিত হয় এবং পরবর্তী পর্যায়ে তার পুনরাবৃত্তি ঘটে। পর্যায় সারণীতে মৌল সমূহকে তাদের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে স্থান দেওয়ার ফলে সাদৃশ্যধর্মী মৌল সমূহ একটি খাড়া কলামে বা গ্রুপে স্থাপিত হয়। আধুনিক পর্যায় সারণীতে এরূপ 18টি কলাম বা গ্রুপ রয়েছে। নির্দিষ্ট গ্রুপে মৌলসমূহের রাসায়নিক ধর্মের সাদৃশ্য এবং ভৌত ধর্মের নিয়মিত পরিবর্তন দেখা যায়। পর্যায় সারণী এমন একটি সংক্ষিপ্ত উপস্থাপন যার সাহায্যে খুব সহজে 118টি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা করা যায়। রাসায়নিক অধ্যয়নে পর্যায় সারণীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো ইলেকট্রনিক আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নিক বিভব, পরমাণুর আকার, ধাতব ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি। ইত্যাদি, তাই না? এখান থেকে আমরা পর্যায় সারণীটা কি এবং এটা কিভাবে সাজানো হয়েছে, তারপরে এর প্রয়োগটা কি, এটার মাধ্যমে আমরা কি করতে পারি, এই জিনিসগুলো মোটামুটি এখানে বলা হয়েছে। আচ্ছা, এখানে আনুভূমিক যে সারি আছে কয়টা, 7টা। আনুভূমিক সারি আছে কয়টা, 7টা। 7টি। এই 7টা আনুভূমিক সারিকে আমরা কি বলি, 7টা পর্যায় বলি, বা ইংরেজিতে বলা হয় পেরিয়ড। আর খাড়া কলাম আছে মোট 18টা। এখন এই খাড়া কলামগুলো কিসের ভিত্তিতে, আমি সর্বাধুনিক পর্যায় সারণীর কথা বলছি, যেখানে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে এই কলামগুলো তৈরি করা হয়েছে। এখন যেসব মৌলের বাইরের শেলের যোজ্যতা স্তরের যে ইলেকট্রন বিন্যাস একই রকম, তাহলে তাদের কি হবে, ভৌত রাসায়নিক ধর্ম একই রকম হবে। এই কারণে একটা কলামে তোমার যোজ্যতা ইলেকট্রন যার যত আছে তাকে তত নম্বর কলামে রাখা হয়েছে। এখন যেসব মৌলের যোজ্যতা স্তরে একটা ইলেকট্রন আছে তাদেরকে 1 নম্বর কলামে রাখা হয়েছে। তাইলে যার যোজ্যতা স্তরে তোমার 2টো ইলেকট্রন আছে তাকে 2 নম্বর গ্রুপে রাখা হয়েছে। এইভাবে আমরা এটা করেছি। আর
তোমার যার বাইরের শেলে 8টা ইলেকট্রন আছে তার সাথে 10 যোগ করে 18 নম্বর গ্রুপটা পড়েছে। তো এইভাবে 18টা কলাম খারাপ, ওগুলোকে আমরা গ্রুপ বা শ্রেণী বলে থাকি। হ্যাঁ, তো পেরিয়ডিক মানে পর্যায় ভিত্তিক। পর্যায় ভিত্তিক বলতে আমরা কি বুঝি, যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়, পারমাণবিক সংখ্যাটা বাড়ে এবং ইলেকট্রন বিন্যাসও চেঞ্জ হয়, তাই না? তো একটা নির্দিষ্ট অষ্টক পূর্ণতার পরে, বাইরের শেলে অষ্টক পূর্ণতার পরে আবার দেখা যায় যে ওইটা আবার ফিরে আসে। তো তাইলে দেখা যায় যে একটা পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন বিন্যাসের যে চেঞ্জটা হয় সেটা আবার পরবর্তী পর্যায়ে কি হয়, পুনরাবৃত্ত হয়। এই কারণে আমরা এগুলিকে পেরিয়ড বলি। আচ্ছা, পেরিয়ড কি এটা কি তোমরা বুঝতে পারো? পর্যায়, যেমন ঘড়ির কাঁটা একটা পেরিয়ডিক বা পর্যায় ভিত্তিক। কারণ হলো যে ঘড়ির কাঁটা 1 থেকে শুরু করে 12তে ফিরে আসে, আবার 1 শুরু হয়, তাই না? অর্থাৎ একটা ঘড়ির কাঁটাটা তোমার 60 মিনিটে কি হয়, 12টা ঘর পার হয়, তাই না? তো তাইলে এই যে ঘড়ির কাঁটার যে গতিটা, এটা হলো একটা পর্যায়ভিত্তিক গতি। তাইলে যখন 1টা বাজে আমরা বলি যে প্রথম পর্যায়ে গেল, তারপরে 2টা বাজে দ্বিতীয় পর্যায়ে, এরকম 12টা পর্যায় এখানে একটা ঘড়ির মধ্যে আছে। বুঝতে পেরেছো? 12টা পর্যায়ে আছে। তারপরে সেকেন্ডের কাটাও একই অবস্থা, সবগুলো 5 করে, মিনিটের বেলায় 5 করে এক এক পর্যায়ে 60 মিনিট, তাই না? তো সেকেন্ডেও একই ব্যাপার। তাহলে এই যে ঘড়ির কাঁটার গতিটা, সেটা হলো একটা পর্যায়ভিত্তিক গতি। বুঝতে পেরেছো? তাইলে এই যে মৌলগুলোরও চেঞ্জ হয়, যেমন দেখো 1, 2, আমি এখানে এখন পর্যায় সারণীর কিছু ইতিহাস আছে, এগুলো আমি তোমাদের তোমরা নিজেরা পড়ে নিতে পারো এখান থেকে নোট কালেক্ট করে। ওই আগের ইতিহাস আমরা এখানে পড়বো না। হ্যাঁ, এগুলো তোমরা ক্লাস 10-এ কিছু কিছু হিস্ট্রি পড়েছো। বিভিন্ন বিজ্ঞানী প্রথম দিকে এই মৌলগুলোকে বিভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছে। তো শেষ পর্যন্ত আমরা মেন্ডেলিভ মোটামুটি 50-60টা মৌল নিয়ে তোমার পর্যায় সারণীর সূচনা করে। এই কারণে মেন্ডেলিভকে আমরা কি বলি, পর্যায় সারণীর জনক। দেখো 1779 সাল থেকে মোটামুটি ধরা যায় যে মৌলগুলোকে সাজানো শুরু হয়েছে। তো এগুলো বিভিন্ন রকমের সজ্জা, এগুলো তোমরা একটু পরে নিবে। এর মধ্যে আছে যেমন ট্রয় সূত্র, তারপরে টেলরিক স্ক্রু, এগুলো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে দিয়েছে। 1862 সালে তোমার জিশান কোর্টেজ তোমার এই যে ট্রয় সূত্র, টেলরিক স্ক্রু যেটা, এইটা দিয়েছে। এখানে মৌলগুলি কিভাবে একটা কৌটার, এই যে তোমরা যে ক্যান দেখছো না, ক্যানের মধ্যে যেমন দেখো এরকম সাজানো হয়েছে মৌলগুলোকে। সাজালে দেখা যায় যে সমধর্মী মৌলগুলো কি হয়, যেমন লিথিয়ামের নিচে সোডিয়াম, সোডিয়ামের নিচে পটাশিয়াম পড়েছে, তারপরে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরকম ভাবে সে সাজানোর চেষ্টা করেছিল। হ্যাঁ, সেটা হলো 1862 সালে। এটাকে টেলরিক স্ক্রু নামে পরিচিত। আচ্ছা, এরপরে দেখো আরো আছে নিউল্যান্ডের অষ্টক সূত্র বলে একটা সূত্র আছে। যেমন দেখো এই যে 8টা করে মৌল সাজানো হয়েছে এখানে, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এখানে 8টা। এভাবে 8টা করে মৌল সাজিয়েও সে চেষ্টা করেছে। এটাকে অক্টেভ বলে। যেমন আমরা স্বরের বেলায় যেমন সা রে গা মা, এরকম 7টা স্বরের পরে অষ্টমটা আবার কি সা না?
ঠিক এরকম জি, স্যার। সে মৌলগুলোকে সাজানো হয়েছে ইংরেজি ইয়েতে, যেমন ধরো ডো রে মি ফা সো লা টি। হ্যাঁ, এই যে আমরা যে সা রে গা মা, এই যে উপরে লেখা আছে দেখো, সা রে গা মা পা ধা নি, এই 7টা করে মৌল এখানে। 7টার পরে যেমন দেখো ফ্লুরিনে আবার সা শুরু হয়েছে, এই জন্য এটাকে বলা হয় সপ্তক বা অক্টেভ। অক্টেভে গিয়ে কি হয়, অষ্টম মৌলের মধ্যে গিয়ে আবার প্রথমটার ধর্ম পুনরাবৃত্ত হয়, এটাকে এই জন্য বলা হয় অষ্টক সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র। বুঝতে পেরেছো? 7টা মৌলের পরে অষ্টম মৌলে কি হয়, আবার পূর্বের মৌলের ধর্ম পুনরাবৃত্ত হয়। এভাবে সে সাজিয়েছে, এবং তার সাজানোতে দেখা গেছে যে হাইড্রোজেনের সাথে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এগুলো একসাথে পড়েছে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, কপার, রুবিডিয়াম এগুলো একসাথে পড়েছে। এইভাবে সে প্রথম সাজিয়েছে, এটাকে বলা হয় নিউল্যান্ডের অষ্টক সূত্র, তাই না? এইটাও মোটামুটি এই থিমটা বর্তমানেও রাখা হয়েছে, কিন্তু কিছু কিছু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তারপরে হলো লুথার মেয়ার। সে 1869 সালে লুথার মেয়ার এই মৌলগুলিকে, এই যে দেখো, পারমাণবিক আয়তনের ভিত্তিতে সাজানো হয়েছে। পারমাণবিক আয়তন, পারমাণবিক আয়তন কি? এই যে একটা গ্যাসের পারমাণবিক ভর যদি আমি চেঞ্জ করি, তাহলে দেখা যায় যে তার আয়তনটা চেঞ্জ হয়, তাই না? এর ভিত্তিতে এই মৌলগুলিকে সে সাজানো হয়েছে, এটা পরে আর তেমন একটা চেঞ্জ হয় নাই। তবে তখন একটা জিনিস হলো পারমাণবিক ভর, যেটা লুথার মেয়ারের সময়ে সেটা আবিষ্কার হয়েছে, এবং পারমাণবিক আয়তনের ভিত্তিতে ভরের, সে বলছে যে কোনো মৌলগুলোর যে ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভরের সাথে চেঞ্জ হয়, এই জিনিসটা বা পুনরাবৃত্ত হয়। যেমন দেখো, নির্দিষ্ট দূরত্বে গিয়ে মৌলগুলোর ধর্মের কি হয়, পুনরাবৃত্তি ঘটে, মৌলগুলোর পারমাণবিক আয়তন ওদের পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো বর্তমানে পারমাণবিক আয়তন কথাটা তেমন একটা চলে না, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরের স্লাইডে আমরা দেখি, এইটা হলো মেন্ডেলিফের পর্যায় সারণী। তোমরা একটু খুব ভালো করে দেখো, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, 5, 6, 7, 8 এইভাবে মৌলগুলোকে সে মোট 12টা পর্যায়ে সাজিয়েছিল। মৌলগুলোকে মোট পর্যায় কটা? 12টা সারি। হ্যাঁ, যেমন দেখো, এই যে হাইড্রোজেন লিখে = 1 দিয়েছে, লিথিয়াম কত এটা জানতো না সে তখন। তারপরে এগুলো হলো ভর ধরা হয়েছে, বুঝতে পেরেছো? তো এইটা হলো মেন্ডেলিফের অরিজিনাল যে পর্যায় সারণীটা, সেটা আমরা পরে দেখব। আচ্ছা, আর কোন মৌলের পারমাণবিক আয়তন বলতে কি বোঝায়? মৌলটার পারমাণবিক ভরকে তার আপেক্ষিক গুরুত্ব দিয়ে ভাগ করলে আয়তন। এই যে এই জিনিসটা হলো লুথার মেয়ারের। গুরুত্বটা কি? আপেক্ষিক গুরুত্ব আমি আগেও বলেছি তোমাদের, যে পানির তুলনায় ওইটার কি পরিমাণ ভারী, মানে একটা নির্দিষ্ট আয়তনের বস্তুর ভর বাই সমায়তন পানির ভর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ওইটা হলো আপেক্ষিক গুরুত্ব। বুঝতে পেরেছো? যে ধরো 10 সিসি তেলের ভর বাই 10 সিসি পানির ভর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। হ্যাঁ, তো পানির তুলনায় এটা কি পরিমাণ ভারী, ওইটাকে আমরা বলি আপেক্ষিক গুরুত্ব। তো একটা পারমাণবিক ভরকে তার আপেক্ষিক গুরুত্ব দিয়ে ভাগ করলে সে বলছে যে এটা হলো পারমাণবিক আয়তন। বুঝতে পেরেছো? লুথার মেয়ারের পরে আসছে মেন্ডেলিফের পর্যায় সারণী। আমরা মেন্ডেলিফের পর্যায় সারণীটা দেখব। সে বলছে, মেন্ডেলিফ যেটা তার পর্যায় সূত্রটায় বলেছে যে মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্মাবলী
তাদের পারমাণবিক ভরের সাথে কি হয়, পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই যে দেখো লাল লেখাটা, বিভিন্ন মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। দিমিত্রি মেন্ডেলিভ। একটু এটা আমাকে একটু পরে শোনাও, এখানে এই পয়েন্টস গুলো তোমরা অলরেডি আগে পড়েছো, তবে এগুলো তোমাদের জানার জন্য, বেস তৈরি করার জন্য, বোঝার জন্য তোমাদের খুবই দরকার। এখন তুমি কেমিস্ট্রি পড়ো, কেউ যদি এসব বলে যে বলতো পর্যায় সারণীর জনক কে, হ্যাঁ, তো তোমরা এখন বলতে পারবে, কি বলতে পারবে বলো দেখি? মেন্ডেলিভ। হ্যাঁ, দিমিত্রি মেন্ডেলিভ। এবং সে দিমিত্রি একজন মেন্ডেলিভ। রাসায়নিক বিজ্ঞানী। হ্যাঁ, তার সময়ে মোট মৌল আবিষ্কৃত হয়েছিল মাত্র 63টা। বুঝতে পেরেছো? তবে মেন্ডেলিফের পর্যায় সারণীর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে মৌলগুলোকে যে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাইয়া দেখাইছে যে কিছু কিছু জায়গা ফাঁকা থাকে, তখন সে ভবিষ্যৎবাণী করছে যে ওই ফাঁকা জায়গাগুলোতে আরো মৌল কি হবে, আছে এবং আবিষ্কৃত হবে। বুঝেছো? তো পরে দেখা যায় যে তার যে ভবিষ্যৎবাণী ছিল, ওই ফাঁকা জায়গাগুলোতে বিভিন্ন মৌল আবিষ্কৃত হয়েছে। এই সেও দেখো 8টা খাড়া কলামে ভাগ করেছে, 12টা আনুভূমিক সারিতে, এবং 8টি খাড়া কলামে সে এই 63টা মৌলকে সাজিয়ে সে একটা পর্যায় সারণী তৈরি করেছে। তার সূত্রটা কি, মেন্ডেলিফের পর্যায় সূত্রটা তোমরা ক্লাস 10-এ কি পড়েছো? এটা পড়েছি কিন্তু মনে নেই। হ্যাঁ, পড়ছিলাম এটা। হ্যাঁ, এটা হলো বিভিন্ন মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। পর্যায়ক্রমে মানে কি, এক পর্যায়ে চেঞ্জ হয়, পরবর্তী পর্যায়ে আবার ফিরে আসে। এই জিনিসটাকে আমরা বলি, মানে একটা জিনিস যদি একটা নির্দিষ্ট বিন্দুতে বারবার ফিরে আসে, ওইটাকে আমরা বলি পর্যায়ক্রমিক গতি। যেমন দোলকের গতি হলো একটা পর্যায়ভিত্তিক গতি, ঘড়ির গতি একটা পর্যায়ভিত্তিক গতি। তাইলে এই যে মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্মাবলী, সেগুলো কি পর্যায়ভিত্তিক, অর্থাৎ একটা পর্যায়ে কি হয়, চেঞ্জ হয়, পরবর্তী পর্যায়ে আবার এটা ফিরে আসে। অতএব এই মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্মাবলী কি, পর্যায়ক্রমে আবর্তিত হয়। আচ্ছা, কিসের ভিত্তিতে মেন্ডেলিভ বলছে? পারমাণবিক ভরের ভিত্তিতে। যে ভর চেঞ্জ হলে এরা চেঞ্জ হয়, আবার একটা পর্যায়ে শেষ হলে পরবর্তী পর্যায়ে আবার সেটা পুনরাবৃত্ত হয়। এই তো তাইলে মৌল সময়ের এই যে লাল লেখাটা আমরা একটু এই পয়েন্টস থেকে একটু পড়ো। মেন্ডেলিফের পর্যায় সূত্রের বিবৃতি। মেন্ডেলিফের পর্যায় সূত্রের বিবৃতি হলো, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ মৌলগুলোকে তাদের পারমাণবিক ভরের উচ্চক্রম অনুসারে সাজালে দেখা যায় নির্দিষ্ট দূরত্বের পর প্রায় একই ধর্মসম্পন্ন মৌলের আবির্ভাব ঘটে। মেন্ডেলিফের পর্যায় সারণী মৌলসমূহের বৈশিষ্ট্য ও ধর্ম টেবিল আকারে অধ্যয়নে একটি স্থায়ী রূপ তৈরি করে এবং যার উপর ভিত্তি করে আধুনিক পর্যায় সারণী গড়ে ওঠে। তাছাড়া মেন্ডেলিফের পর্যায় সারণীতে বেশ কিছু ফাঁকা স্থান রেখেছিলেন, যেগুলো নতুন মৌল আবিষ্কারের ইঙ্গিত প্রদান করে, এবং মেন্ডেলিফের ভবিষ্যবাণী অনুযায়ী পরবর্তীতে অনেক মৌল আবিষ্কৃত হয়। হ্যাঁ, কোন মৌলগুলো আবিষ্কৃত হয়েছে? যেমন স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম, ট্যালোরিয়াম, এগুলো আবিষ্কৃত হয়েছে। ক্লিয়ার? এসব কারণে মেন্ডেলিফকে পর্যায় সারণিক জনক বলা হয়। বুঝতে পেরেছো? তাইলে সে মোটামুটি এটা সূচনা করে এবং একটা লাইন আপ করে দিয়ে গেছে। পরবর্তীতে তখনও কিন্তু পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয় নাই। বুঝতে পেরেছো?
পারমাণবিক আবিষ্কার করেছে কে? যদি না জানতো তাহলে কিভাবে পারমাণবিক ভর বুঝতে পারছে? হ্যাঁ, আগে তো পারমাণবিক ভর মেন্ডেলিভ, তখন ভরটা আবিষ্কৃত হয়েছে যে একটা পরমাণুর ভর। পরমাণুর ভর কিভাবে হিসাব করছে তোমরা জানো? একটা হাইড্রোজেন হলো সবচেয়ে কম ভরের মৌল, তো হাইড্রোজেনের ভর দিয়ে কি করেছে, অন্য মৌলের ভরকে ভাগ করেছে, ভাগ করে যেই রাশিটা পাওয়া গেছে সেটাকে আমরা বলছি পারমাণবিক ভর। বুঝতে পেরেছো? তাহলে হাইড্রোজেনের ভর দিয়ে, হাইড্রোজেনের একটা পরমাণুর ভর দিয়ে হাইড্রোজেনের পরমাণুকে ভাগ করলে ওটার মান কত হবে? 1। একটা হাইড্রোজেন পরমাণুর ভর দিয়ে যদি একটা হাইড্রোজেনের পরমাণুর তার নিজের ভরকে ভাগ করলে এটার মানটা কত হবে? আমি স্যার 1 হবে না? একটা জিনিস দেখাই তোমাদের। যেমন দেখো, একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত জানো? সেটা হলো 1.673 into 10 to the power minus 23 gram, 24 gram, sorry, 24 gram। তাইলে এইটাকে এটা দিয়ে যদি আমি ভাগ করি তাইলে এই রাশিটার মান কত হবে? 1 হবে না? জি স্যার। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, আর একটা পরমাণুর ভর হলো 1.673 into 10 to the power minus 24 গ্রাম। কি বুঝতে পেরেছো? তাইলে এই রাশিটাকে এই রাশিটা যদি ভাগ করি তাহলে এটার মান কি হবে? 1 হবে না? তাইলে এখন অক্সিজেনের পারমাণবিক ভর 16, এর মানে কি? একটা অক্সিজেন পরমাণু ভরকে আমরা এই হাইড্রোজেন পরমাণুর ভর দিয়ে ভাগ করলে ওই রাশিটার মান পাই আমরা 16। বুঝতে পেরেছো? তাইলে হাইড্রোজেন পরমাণুর তুলনায় অন্য একটা মৌলের একটা পরমাণু কি পরিমাণ ভারী সেটা হলো তার পারমাণবিক ভর। কিন্তু পারমাণবিক ভর দেখা গেছে যে সব মৌলের তখনও পারমাণবিক ভর বের করতে পারেনি। আবার আইসোটোপ যদি আবিষ্কার হয়, আইসোটোপ মানে যেমন হাইড্রোজেনের 3 রকমের আইসোটোপ আছে। কি কি বলো দেখি? একটা হাইড্রোজেন পরমাণুর ভর হলো 2, 1, আর একটা হাইড্রোজেন পরমাণুর ভর হলো কত? 2, আর একটা হাইড্রোজেন পরমাণুর ভর হলো 3। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি? আইসোটোপ। এটাকে আমরা বলি আইসোটোপ। তাহলে আইসোটোপ গুলোর ভর, এই 3 রকম ভরের হাইড্রোজেন পরমাণু পাওয়া গেছে। অর্থাৎ যাকে দিয়ে আমরা মাপি তারই 3 রকম ভর আছে। তাইলে এই পারমাণবিক ভরের ধারণাটা চেঞ্জ হয়ে গেল না? অর্থাৎ একটা মৌলের পারমাণবিক ভর স্থির না। স্থির হবে? স্যার এটা উল্টা হয়ে গেল না? উপরেই না 1 1 1 থাকবে আর নিচে 1 2 3 না? না, এই হাইড্রোজেন পরমাণুর ভর হলো 1, আমরা ধরে নিলাম এইটার পারমাণবিক ভর 1। তাহলে এইটা দিয়ে ভাগ করলে কি 1 থাকবে? না। এইটার ভর দেখা গেছে যে এইটার ভর যা হয় এটা হলো তার ডাবল, এটা হলো 3 গুণ। তাইলে আমি স্ট্যান্ডার্ড ধরলাম হাইড্রোজেনের ভর, কিন্তু যেটাকে স্ট্যান্ডার্ড ধরলাম সেটাই 3 রকম ভরের পাওয়া যায়। বুঝতে পেরেছো? তো তাইলে এই যে হাইড্রোজেন দিয়ে যে পারমাণবিক ভর মাপার বিষয়টা শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়। এটা বাদ দিয়ে কার ভর ধরা হয় জানো? কার্বনের পারমাণবিক ভর। কারণ কার্বনের আইসোটোপ নাই বললেই চলে। কার্বন পরমাণু সব জায়গায় ভর হলো ফিক্স। তো এই কারণে কার্বনের পারমাণবিক ভরের 12 ভাগের 1 অংশকে কি ধরা হয়? পারমাণবিক ভর একক ধরা হয়। এটা পরবর্তীতে করা হয়েছে, কিন্তু পারমাণবিক ভর সংখ্যা পারমাণবিক ভর সংখ্যা কি? কে কে বলতে পারবে তোমরা? আচ্ছা, পারমাণবিক ভরটা শোনো। পারমাণবিক ভর তার নিউটন সংখ্যা আর প্রোটন সংখ্যা যোগ করলে আমরা পারমাণবিক ভর পাই। ভর সংখ্যা পাই। অর্থাৎ একটা শোনো,
পারমাণবিক ভর সংখ্যাটা হলো এ দ্বারা প্রকাশ করে থাকি। ধরো এক্স একটা মৌল, তারপরে এইখানে এইটা জেড হলো তার পারমাণবিক প্রোটন কি জানি প্রোটনের সংখ্যা এইটা, আর হ্যাঁ, প্রোটন। এইটা হলো এ, এইটা হলো ভর ভর সংখ্যা, আর এইটা হলো পারমাণবিক সংখ্যা, আর এইটা হলো ভর সংখ্যা। এই জেড ইজ ইকুয়াল টু কি? জেড ইজ ইকুয়াল টু হলো প্রোটন প্লাস প্রোটনের সংখ্যা। জেড ইজ ইকুয়াল টু হলো প্রোটনের সংখ্যা। আর এটা কে আবিষ্কার করছে জানো? এটা হলো বিজ্ঞানী মোজলে। এখন এই প্রোটনের সংখ্যা কিন্তু আর চেঞ্জ হয় না, প্রত্যেক মৌলের প্রোটনের সংখ্যা নির্দিষ্ট। আর এ ইজ ইকুয়াল টু হলো ভর সংখ্যা, এ ইজ ইকুয়াল টু হলো তোমার এ ইজ ইকুয়াল টু হলো জেড প্লাস এন। এন হলো নিউটনের সংখ্যা, অর্থাৎ প্রোটনের সংখ্যা প্লাস নিউটনের সংখ্যা মিলে হলো এ ভর সংখ্যা। তো তাইলে বিজ্ঞানী মোজলে এই দেখছে প্রত্যেকটা মৌলের পরমাণুর এক্স রে নিচ্ছে, এক্স রে বর্ণালী পর্যবেক্ষণ করছে। পরে হ্যালো স্যার, আমাদের ভর সংখ্যাটা উপরেরটা হয়? হ্যাঁ, উপরেরটা হলো ভর সংখ্যা আর নিচেরটা হলো পারমাণবিক সংখ্যা। আচ্ছা, কয়টা রাশি আমি কথা বললাম? একটা হলো পারমাণবিক ভর, তারপর হলো ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, তারপরে হলো কি আরেকটা হলো পারমাণবিক সংখ্যা। মোট কয়টা রাশি বলো দেখি? একটা হলো পারমাণবিক ভর, তারপরে পারমাণবিক সংখ্যা, তারপরে হলো ভর সংখ্যা। হ্যালো, আচ্ছা আমি একটা বাস্তব উদাহরণ দেই। যেমন দেখো কার্বন, এটা হলো 6 আর এখানে হলো 12। তাহলে এটা দিয়ে কি বোঝায়? আর এইটার একটা কার্বন পরমাণু পারমাণবিক ভরও কি 12, তাই না? হ্যাঁ স্যার, প্রোটন সংখ্যা 6। হ্যাঁ, এর মধ্যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা কত? 6। প্রোটন সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা 6, আর এখানে প্রোটন আর নিউট্রনের সংখ্যা হলো 12। আবার তার পারমাণবিক ভরও 12। বুঝতে পেরেছো? তো তাইলে এই পারমাণবিক ভর 12 মানে কি? একটা কার্বন পরমাণু ভরকে যদি আমি হাইড্রোজেন পরমাণুর ভর দিয়ে ভাগ করি, তাইলে 12 রাশিটা পাই। বুঝতে পেরেছো? আর প্রোটনের সংখ্যা, একটা কার্বন পরমাণুর নিউক্লিয়াসে মোট প্রোটন আছে 6টা, ইলেকট্রন আছে 6টা। তো এই প্রোটনের সংখ্যাটাকে আমরা কি বলি? পারমাণবিক সংখ্যা বলি। ক্লিয়ার? তো এই যে মেন্ডেলিভ যে পারমাণবিক ভরের কথা বলেছে, দেখা গেছে যে এক এক মৌলে, একটা নির্দিষ্ট মৌলের বিভিন্ন রকমের পারমাণবিক ভর হয়। যদি আইসোটোপ হতে পারে তাহলে ভরও কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। এই কারণে আর ভর ধরে নাই। বিজ্ঞানী মোজলে কি বের করেছে? পারমাণবিক সংখ্যা। কিভাবে বের করেছে জানো? সেটা হলো সে মৌলগুলোর এক্স রে বর্ণালী পরীক্ষা করেছে এবং দেখছে যে প্রত্যেকটা মৌলের এক্স রে বর্ণালীটা তাদের নিউক্লিয়াসে যে পজিটিভ চার্জ আছে তার সাথে পরিবর্তিত হয়। তার সাথে কি হয়? পরিবর্তিত হয়। তখন বলছে যে প্রত্যেক মৌলের পরমাণুর মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক পজিটিভ চার্জ অর্থাৎ প্রোটন আছে। ওই প্রোটনের সংখ্যাই হলো পারমাণবিক সংখ্যা, এবং এটা প্রত্যেকটা মৌলের ভিন্ন ভিন্ন। বুঝতে পেরেছো? তো পরবর্তীতে আমরা দেখব মেন্ডেলিফের পর্যায় সারণীটা কি, যে পর্যায় সূত্রটা ছিল পারমাণবিক ভর, ওই ভরের জায়গায় আমরা পারমাণবিক সংখ্যা ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানে দেখো, এইটা হলো মেন্ডেলিফের পর্যায় সারণীর বর্তমান রূপ। তখন তো আর সে ওইভাবে দেয়নি। তুমি দেখো এখানে কিছু কিছু ফাঁকা জায়গা ছিল। ওই ফাঁকা জায়গাগুলো, যেমন লিথিয়াম তখন আবিষ্কৃত হয়নি, সোডিয়াম আবিষ্কৃত হয়নি, পটাশিয়াম, এই ফাঁকা জায়গাগুলো। আর এই যে দেখো স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম, এগুলো কি? এগুলো শূন্যস্থান ছিল। এই লাল জায়গাগুলো কি ছিল? শূন্যস্থান ছিল।
বুঝতে পেরেছো? এখানে এই যে দেখো, এই সবুজ মৌলটা কি নোন টু মেন্ডেলিভ, যেগুলো সবুজ সবুজ না নীল, এটা হালকা আকাশি আকাশি কালার যে অংশগুলো, এগুলো মেন্ডেলিভ জানতো। আর যেগুলো আকাশের মধ্যে স্ট্রাইপ করা আছে, সাদা স্ট্রাইপ, এই যে এইটা এইটা এইটা, এগুলো কে জানতো? ডুবরিনার। আর এই লাল জায়গাগুলো দেখো, তখন কিন্তু নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হয় নাই, হয়েছে? হ্যাঁ স্যার। কই স্যার। হয় নাই? লাল মানে কি? এগুলো আবিষ্কৃত হয় নাই। তাহলে মেন্ডেলিফের সময় নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হয় নাই। স্ক্যান্ডিয়াম, এই গেলিয়াম, periodic জার্মেনিয়াম table-টা- আবিষ্কৃত হয় নাই, টেলোরিয়াম আবিষ্কৃত হয় নাই, হাফনিয়াম আবিষ্কৃত হয় নাই, এগুলো আবিষ্কৃত হয় নাই। আর এগুলো তো হয়ই নাই। মাত্র 63টা মৌল ছিল। হ্যাঁ বলো। স্যার এই টেবিলটায় তো স্যার 63 থেকে বেশি মৌল আছে। স্যার আপনি থাকলেও বললেন না যে মেন্ডেলিভ 63টা তো মৌল কোনগুলো? সবুজ গুলো 63টা কিনা দেখো, এই কালার, এই কালারের 63 কিনা দেখো। ও আচ্ছা স্যার। বুঝতে পেরেছো? আর এই লালগুলো, গোলাপি রংগুলো কি? মেন্ডেলিভ জানতো না এগুলো সম্পর্কে, এগুলো সে ফাঁকা রেখে দিয়েছিল। এগুলো কি করেছিল সে? মেন্ডেলিফের পর্যায় সারণীর ফাঁকা জায়গাগুলো হলো এইটা, এই যে এই অংশটা এখানে। তাহলে নিষ্ক্রিয় মৌল তখন আবিষ্কৃত হয় নাই। তারপরে স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম আবিষ্কৃত হয় নাই, হাফনিয়াম আবিষ্কৃত হয় নাই। যদিও সে টেবিলে অনেকগুলো মৌলের জায়গা রাখছে, এবং যেগুলো সে, এবং এগুলি সম্পর্কে সে ভবিষ্যৎবাণী করে গেছে যে এইখানে মৌল একটা হবে। এই বুঝতে পেরেছো এটা? তাহলে তোমরা কি এইভাবে, এখানে কয়টা দেখো তো, 1 2 3 4 5 6, 6 6 12, 13 14 15 16, 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53টা। তাইলে এই 53টা মৌল এখানে সে স্থান করতে পেরেছে, যদিও 63টা মৌল তখন আবিষ্কৃত হয়েছিল। স্যার ক্লাস কেটে গেলে কি আর জয়েন করব আজকে? হ্যাঁ স্যার। আজকে আগে তোমরা এটা কালেক্ট করে একটু পরে নাও। হ্যাঁ, দেখি আমি একটু, আর সময় তো খুব একটা বেশি নাই। আচ্ছা, তো মেন্ডেলিফের পর্যায় সারণীটা কি তোমরা বুঝতে পেরেছো না? হ্যাঁ স্যার। আমি এটা ইয়াতে দিয়ে রাখবো, তোমাদের কাজ হবে এটা ডাউনলোড করে এটা পড়া। আর এখানে এই বেস তৈরি করতে পারলে, এই যে আধুনিক পর্যায় সূত্রটা দেখো একটু, এটা আধুনিক পর্যায় সূত্রের ভিত্তি আবিষ্কৃত হয়েছে মুজলে থেকে। মুজলে তার এক্স-রে বর্ণালীর মাধ্যমে যখন পারমাণবিক সংখ্যার ধারণা দিতে পেরেছে, তখন বিভিন্ন বিজ্ঞানীরা, দেখো আধুনিক পর্যায় সূত্র কিন্তু স্পেসিফিক পর্যায় সারণীটা স্পেসিফিক কোনো বিজ্ঞানী আবিষ্কার করে নাই। সেটা হলো সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে সবার মেধা খাটিয়ে ওই জিনিসটাকে তৈরি করেছে। বুঝতে পেরেছ? তো 1913 সাল একেবারে আমাদের কাছাকাছি সময় চলে আসছে, দেখছো? এই মুজলে তোমার পারমাণবিক বর্ণালী, এক্স-রে বর্ণালী পর্যবেক্ষণ করে তোমার সে বলছে যে বিভিন্ন মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্মাবলী কিসের উপর নির্ভর করে? তাদের প্রোটন সংখ্যার সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তখন এই আধুনিক পর্যায় সূত্রটা চেঞ্জ করে ফেলছে। দেখো আধুনিক পর্যায় সূত্রটা কি, একটু পরে শোনাও একটু। মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে কি হয়? আবর্তিত হয়। এবং
দেখছো নেল বোর, আমরা বোরের নাম খুব ভালোভাবে জানি না, জি স্যার। বোর থিওরি জানি। হ্যালো, দেখো 1914 সালে বিজ্ঞানী নেলস বোর আধুনিক পর্যায় সূত্রের ভিত্তিতে 103টা মৌল, তখন কিন্তু মোটামুটি অনেকগুলো মৌল আবিষ্কৃত হয়েছে। তাদের এই যে বর্তমানে যে আধুনিক পর্যায় সারণীটা আমরা দেখি, সেটার মূলে আছিল নেলস বোর, বুঝতে পেরেছো? জি স্যার। এবং তখন পর্যন্ত যে মৌলগুলো আবিষ্কৃত হয়েছে, আর ল্যাবে কয়টা মৌল, ল্যাবে বাকিগুলো এই 103টার মধ্যে কিছু কিছু জিনিস তখন ল্যাবের মধ্যে তৈরি করেছে। ওই সেই 7টা পর্যায়ে, 7টি পর্যায় এবং 8টি গ্রুপে স্থান দেওয়া হয়েছে। তাইলে আধুনিক পর্যায় সারণী নিয়ে প্রথম কাজ করে কে? 1914 সালে বিজ্ঞানী নেলস বোর, বুঝতে পেরেছো? তো জি স্যার। এখানে আধুনিক পর্যায় সারণীতে তখন গ্রুপগুলোকে 1, 2, 3 না করে রোমান অক্ষর দিয়ে গ্রুপ 1 থেকে 7, তারপরে 8ম গ্রুপ, তারপরে 0 গ্রুপ, তখন কিন্তু নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কৃত হয়েছে, বুঝতে পেরেছো? জি স্যার। মেন্ডেলিফের সময় কোনো নিষ্ক্রিয় মৌল ছিল না। আচ্ছা, আমরা পরের স্লাইডটা দেখি। দেখো আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যেটা মেন্ডেলিফ বোর সাজিয়েছিল, এখানে মোট 103টা, যদিও আমি এখানে 103টা দেখানো হয়েছে, এই যে দেখো 103টা, 103টা মৌল, আর এগুলো তখন আবিষ্কৃত হয় নাই, বুঝতে পেরেছো? আন মানে কি? পরবর্তী। আন মানে পরবর্তী, যেমন 104 পরবর্তী, এটা দিয়ে বুঝি 104 পরবর্তী মৌল, 105 পরবর্তী মৌল, 106, 107, যদিও ওই মৌলগুলো কি সেটা বলতে পারে নাই তখনও। আর এখানে গ্রুপগুলো দেখো, 1 এর এ, 2 এর এ, এগুলো হলো এস ব্লক মৌল। তারপরে যেমন দেখো এরপরে 3 এ এই পি ব্লক এবং এস ব্লক গুলোকে এ উপগ্রুপে, আর তোমার এগুলিকে ডি ব্লক মৌলগুলিকে বি উপগ্রুপে ভাগ করা হয়েছে। তাইলে এস ব্লক মৌল হলো 1 এ, 2 এ, আর হলো 3 এ থেকে 7 এ পর্যন্ত হলো এস ব্লক। আর পি ব্লক হলো 3 এ থেকে 7 এ পর্যন্ত, আর ডি ব্লক হলো 3B থেকে 8 পর্যন্ত, 7B তারপরে হলো 8। তোমরা একটু ভালো করে এটা দেখো, এটা হলো আধুনিক পর্যায় সারণী। এখানে মোট পর্যায় হলো 1 থেকে 7টা পর্যায়, আর এই 6ষ্ঠ পর্যায়ের 14টা মৌলকে কি করেছে? নিচে নিয়ে স্থান দিয়েছে। 7ম পর্যায়েরও 14টা মৌলকে আবার নিচে নিয়ে স্থান দিয়েছে। এগুলিকে আমরা বলি ল্যান্থানাইট বর্গ এবং অ্যাক্টিনাইট বর্গ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, গ্রুপগুলো এস আর পি ব্লক মৌলগুলোকে এ বি উপগ্রুপে এ উপগ্রুপে রাখা হয়েছে, আর ডি ব্লক মৌলগুলোকে কি বি উপগ্রুপে রাখা হয়েছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তোমরা সর্বাধুনিক পর্যায় সারণী নিয়ে আমি আগামী ক্লাসে আমরা পড়বো। এটা তোমরা, হ্যাঁ বলো। স্যার আগের অধ্যায়ে স্যার কিছু কোশ্চেন নিয়ে স্যার কিছু কথা বলার ছিল। এখন বলবে? হ্যাঁ বলো। স্যার টাইম না থাকলে পরের ক্লাসে বলি। একটু বলো, বলে আর তুমি তাহলে সেগুলোকে আমাকে ওইভাবে টেক্সট করে দাও ইয়েতে, মেসেঞ্জারে, তাইলে আমি সলভ করে দিব। বা তুমি এখন বলতে পারো কি? স্যার আমরা যে স্যার আপনি কিছুদিন আগে স্যার কিছু মৌল দেখালেন, মানে সেগুলো এক্সপেরিমেন্ট কি কি কালার হয়, আবার আমরা মানে কিছুদিন আগে ক্রোমাটোগ্রাফি পড়লাম। স্যার এগুলা কি স্যার ক ঘ নাম্বারের জন্য পড়বো, নাকি স্যার এমনি মানে শুধু প্র্যাকটিক্যালের জন্য পড়বো? না, ক এবং খ, ক আর খ এর জন্য ওগুলো ক্রোমাটোগ্রাফি। তারপরে দ্রাবক নিষ্কাশনের যে অঙ্ক আছে সেটা হলো গ নম্বরের জন্য আসে, গ ঘ।
অর্ধক্ষেপ নির্ণয়, দ্রাব্যতা নির্ণয়, মানে এগুলা স্যার গ ঘর জন্য পড়বো। দ্রাব্যতা না, ওই যে অদক্ষেপ পড়বে কি পড়বে না, তারপরে ওখানে কি বিক্রিয়া হয়, এগুলো অবজেক্টিভও হবে, আবার প্লাস 1-2 নম্বর প্রশ্ন হবে। বুঝতে পেরেছো? জি স্যার। জি জি স্যার। অবজেক্টিভও হবে, আবার 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন হবে। এই আর তোমার দ্রাবক নিষ্কাশনে গাণিতিক সমস্যা আছে না, ওইটা হ্যাঁ স্যার, কিন্তু আপনি 3 আর 4 নম্বর প্রশ্ন হয়। তারপরে জি এর স্যার। আগেও আমি আরো কিছু অঙ্ক দেখিয়েছি। এই আর ক্রোমাটোগ্রাফি থেকে আরএফ ফ্যাক্টরটা কি, আরএফটা কি এবং আরএফ এর মান 1 এর চেয়ে ছোট হয় কেন, এটা খুব ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন বারবার আসে। আরএফ কি, আরএফ এর মান 1 থেকে ছোট হয় কেন? ক্লিয়ার? জি স্যার। তো ওইখানে আমার ওই শীটটায় দেখবা যে ওগুলোর উত্তর দেয়া আছে। আমি এটা আজকে পর্যায় সারণী ওই ব্যাপারটা আমি আপলোড করব। আগামী ক্লাসে আমরা সর্বাধুনিক পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। তারপরে এখানে যে বিভিন্ন গ্রুপের মৌলগুলো আছে তাদের ভৌত রাসায়নিক ধর্ম। বুঝতে পেরেছো? এখন এই মৌলগুলো চিনতে হবে এবং এগুলোর ভৌত রাসায়নিক ধর্ম কি, একটা চার্ট দেওয়া থাকবে, একটা ওই চার্টে কোন মৌলটা কি, ওখানে মৌল কিন্তু নাম দেয়া থাকবে না, XYZ PQR এসব দিয়ে দেওয়া থাকবে। বুঝতে পেরেছো? তো তোমার ওই জি স্যার। মৌলটা চিহ্নিত করতে হবে এবং তার বৈশিষ্ট্য, ভৌত রাসায়নিক ধর্ম এগুলো ব্যাখ্যা করতে হবে। ইলেকট্রন বিন্যাস সম্পর্কে এখানে এক্সপার্ট হতে হবে। তো ঠিক আছে, আমরা আগামী ক্লাসে এগুলো পড়বো আর তোমরা এই শীটটা কালেক্ট করো। হ্যাঁ, আচ্ছা স্যার। জি স্যার। তো থ্যাংক ইউ তোমাদের। স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।